ভাই, আপনি যখন দল পান তখন নাকি পুরো বিল্ডিং এ ভূমিকম্প শুরু হয়েছিল, আপনার দলের একজন বলছে, মানে এতটা খুশি ছিল সবাই। না, এই ফ্লোরে সবার রুম, যে কারণে আমাদের টিমের যারাই যখনই কল পাইছে, মোটামুটি আমাদের বাসে যখন আসি তখন আমাদের রাজ্যের অনেক প্লেয়ারেরই কল অলরেডি ডান। আমরা একটু লেট করে আসছিলাম কালকে, তো আসার পর মোটামুটি অহিনেরটা আর আমারটা ওয়াসিরটা বাকি ছিল, আমাদের গ্রেডটা বাকি ছিল। তো ওই সময় যেহেতু আমাদের ফ্লোরে সবাই ছিল, এই কারণে সবাই তখন রাজশাহীর প্রত্যেকটা প্লেয়ার চান্স পেলে সেলিব্রেট করছিল, এই কারণে আওয়াজটা বেশি হয়েছে। আপনার নামটা যখন আসছিল, আপনি কতটা মানে এক্সাইটেড ছিলেন, একই সাথে কতটা টেনশনে ছিলেন? এক্সাইটেড বলতে টেনশন ওরকম ছিল না, কারণ হলো এক্সপেকটেশনই তেমন ছিল না, তাই তো? এক্সপেকটেশন কম ছিল। একটাই আশা ছিল যে যেহেতু এবছর এনসিএল টি20-তে যেহেতু ওইটা খেলাগুলো লাইভ দেখায়, হয়তো বা কোনো অফিসিয়াল বা কোনো কোচ পিক করলে করতেও পারে। ওভারঅল আপনি দল পাওয়ার পর কতখানি খুশি, আপনার ফ্যামিলি কতখানি খুশি? আমার মনে হয় আমার চেয়ে আমার ফ্যামিলি বেশি খুশি, কারণ অনেক স্ট্রাগলের পর অনেক দিন এখন অনেক দিন ধরে ক্রিকেট খেলছি। তো ফ্যামিলি বেশি খুশি। আর এটা তো ধরেন আমি খুশি হব, এটা স্বাভাবিক। ভাই, মানে আপনি তো অনেক বছর ধরে ক্রিকেট খেলছেন এবং মানে বেশ, যখন যেখানে খেলেছেন খুব ভালো মানে প্রভাব বিস্তার করে ক্রিকেটটা খেলেছেন। তারপরও মানে এলাকায় একটা ব্যাপার থাকে, এলাকার মানুষ ফার্স্ট ক্লাস ক্রিকেট বোঝে না, এলাকার মানুষ ঢাকা প্রিমিয়ার লিগ বোঝে না, ঢাকা ফার্স্ট ডিভিশন বোঝে না, তারা বোঝে বিপিএল, তারা বোঝে ন্যাশনাল টিম। সো কোনো প্লেয়ার বিপিএল খেলতেছে না এর মানে ও প্লেয়ার না এলাকার অনেকের কাছে। এই জিনিসটা কেমনে ফেস করতেন, বা এই জিনিসটা কতটা খারাপ লাগা কাজ করতো যখন আপনি থাকতেন না হয়তো এরকম জায়গায়? না, আসলে সত্যি কথা বলতে গেলে এটা এটা খারাপ লাগার বিষয়, কিন্তু ধরেন আমি যাদের ব্যাচ শান্ত, মিরাজ সবাই তো ন্যাশনাল টিমে খেলে, ওইখান থেকে কিন্তু আরও খারাপ লাগার বিষয়টা আসার কথা ছিল। কিন্তু আমি সবসময় নিজেকে প্রিপেয়ার করতাম, মানে সারা বছর প্র্যাকটিস করতাম যে না, ওই লেভেলে যাওয়ার জন্য প্র্যাকটিস করতাম। বাট আমি প্রথমে খুবই স্ট্রাগল করছি, আমার পারফরমেন্স এরকম ছিল না। আমার ধরেন প্রিমিয়ার লিগও খেলতাম এক সময়, বাট যখন আমি বুঝলাম যে প্রিমিয়ার লিগে এখন হয়তো আমি খেললে আমার জন্য ম্যাচ খেলা কষ্ট হবে, তখন আমি ফার্স্ট ডিভিশনে নেমে আসি এবং 4টা বছর আমি খেলছি এবং মার্শাল্লাহ আল্লাহর রহমতে আমি ওখান থেকে চেষ্টা করছি রান করার হ্যাবিটটা করা, যে আমি রান করার হ্যাবিটটা আমি অর্জন করতে চাই। অ্যান্ড লাস্ট 4 বছরে আপনার অ্যাভারেজ অলমোস্ট 40-50-এর মধ্যেই কথা। সো মানে এটা কিভাবে মেনটেন করছেন এই 4 বছর, আসলে কি পরিবর্তনটা? আমি যদি 4 বছর কাউন্ট করি তাহলে অফকোর্স করোনার আগে বা করোনার সময়টাতে কোনো তো গল্প আছে, মানে হঠাৎ করে এত পরিবর্তন। করোনার ওই সময়টা মোটামুটি 1-1.5 বছর ক্রিকেট বন্ধ ছিল, বাট ওই সময়টা অনেক ভালো প্রশিক্ষণ করছি। ওই সময় সারাদিন প্র্যাকটিসে লেগে থাকতাম, প্র্যাকটিস করতাম। খেলা কবে হবে না হবে এটা নিয়ে চিন্তা করতাম না, প্রসেসগুলো মেনটেন করতাম। আর তারপরে ওই যে বললাম, একটা ইচ্ছা ছিল রান করার হ্যাবিট, 5 ডিভিশন ওটা তৈরি করেছি। আল্লাহ দিলে এবছর ইনশাল্লাহ প্রিমিয়ার লিগেও একটা টিমের সাথে কথা হয়েছে, প্রিমিয়ার লিগ দিয়ে এবার ঢাকার লিগে ব্যাক করবো। আর এর মধ্যে টি20 যেটা ছিল, তো আমি আমার কোচ অফিসিয়াল সবার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আসলে আমার রোলটা কী হবে। তোরা ওরা আমাকে ক্লিয়ার করে দিয়েছিল যে আমি যদি একটা দুইটা তিনটা যে ম্যাচই খেলি, আমি 6 নম্বর 7 নম্বরের দিকে ব্যাটিং করবো। ওই রোলটা নিয়ে আমি প্র্যাকটিস করেছি এবং এটা কাজে দিয়েছিলাম ওই টি20 টুর্নামেন্টে। যদি কেউ বলে, ধরেন আমি বললাম যে আপনি এক ম্যাচ খেলে বিপিএল এ চান্স পাইছেন, এই কথাটা কি খুব মিথ্যা হবে? না, খুব মিথ্যা হবে না, কারণ আমার তো টি20 রেকর্ড ওরকম নাই। বাট এই একটা টি20 ম্যাচ আমার লাইফে অনেকটা হেল্প করছে। একদম হারা ম্যাচ, মানে রাজশাহী টিম ওই ম্যাচ জিতবে এটা বোধহয় 100 জনে একজনও বিলিভ করার কথা না। 29 অথবা 28 রানে 5টা উইকেট ছিল বোধহয়, সবাই আউট। ওইরকম একটা জায়গা থেকে যেই ম্যাচে হচ্ছে রংপুর এত ভালো বোলিং করলো শুরু থেকে, ওইরকম একটা ম্যাচ জেতানোর পর মানে ফিলিংসটা কেমন ছিল, অ্যান্ড আত্মবিশ্বাসটা এখন কতটা বেড়েছে? ফিলিংসটা কেমন ছিল বলতে, আমার লাইফে এরকম 2-3 বার হয়েছে। আমি উত্তরাতে খেলতাম 1 বছর, তো কলাবাগানের বিরুদ্ধে এগেনিস্টে উত্তরা টিমের 28 রানে 5 উইকেট পড়েছিল। তো 240 রান চেস করছিলাম। তো 128 নট আউট করে ম্যাচ জিতে দিয়েছিল। তো ওই দিনও সবাই 29 রানে যখন 5 উইকেট পড়ে গেছে, আমাদের ড্রেসিং রুমে সবাই তো ম্যাচ হেরে গেছি আমরা। তো এইরকম ম্যাচে দেখি আমার আল্লাহ দিলে লাকটা ফেভার করে বা আমি ভালো খেলি। আর প্রথমত ওই সময় যখন 12 ওভার খেলা বাকি ছিল, জিতার প্ল্যানে খেলিনি, চাইছিলাম খেলাটা ছোট করতে। যখন ছোট করতে পেরেছি তখন জিতার প্ল্যানে খেলছি এবং ওটা কাজে লাগছে। একটা টাইম ছিল আই গেস যখন আপনার ব্যাটিং দেখে হয়তো আপনাকে খুব একটা কনফিডেন্ট লাগতো না, এটা হয়তো ধরেন আরো 4 বছর, 5 বছর, 6 বছর কিংবা তারও আগে। এখন আপনি যখন ব্যাটিং করেন
কত রান করতেছেন এটা ম্যাটার করে না, বাট আপনাকে দেখে মনে হয় যে শুভ্র ভাই রান করবে, রান করার জন্য যাচ্ছে। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটার জন্য মানে কতটা হার্ড ওয়ার্ক করছেন, কত কি পরিবর্তন মানে চেঞ্জ আনছেন আপনার ব্যাটিংয়ে? এই পরিবর্তনটা আসলে হার্ডওয়ার্কের চেয়ে মেন্টালি একটা চেঞ্জ আসছে, কারণ যতই হার্ডওয়ার্ক করি মাঠে যদি ওই প্রেশারটা নিয়ে নামি তাহলে ওটা শো করতো তখন। বাট এখন আমি ওই জিনিসটা নিয়ে নামি না, এখন আমি এনজয় করি খেলাটা, যে আমি পারবো। আমি এইচপির সাথে আমাদের মনে হয় 2টা ম্যাচ হয়েছিল, ওইখান থেকে আমি হ্যাবিটটা আনছি। এবং আমাকে একজন বলছে, আমার কোচ, যে তোমার এই জিনিসটা অনেক চেঞ্জ হয়েছে, তুমি এখন ব্যাটিংয়ে গেলে তোমার বডি ল্যাঙ্গুয়েজ অনেক ভালো থাকে আগের। শান্তর কথা যদি একটু আলাদা করে বলি, মানে মাঝে মধ্যেই দেখা যায় শান্ত যখনই রাজশাহীতে আসে আপনারা বেশ ভালো টাইম স্পেন্ড করেন একসাথে, আপনারা বন্ধু, এটা আপনিও বললেন, এটা সবাই অনেকেই জানে। তো ওই জায়গা থেকে শান্ত ন্যাশনাল টিমে অনেকদিন ধরে খেলছেন, শান্ত ক্যাপ্টেন, সো তিনি খুব ভালো আরও জানেন, বুঝতে পারেন যে কোন জায়গাগুলোতে কতটুকু পরিবর্তন দরকার বা আরও কী কী করা যেতে পারে। আমি রাজশাহীর অনেক প্লেয়ারের কাছে এটা শুনেছি যে শান্ত এই ব্যাপারগুলোতে অনেক মোটিভেট করে সবাইকে। আপনার মানে অনেক ঘুরে দাঁড়ানোর পেছনে শান্তর কতটুকু রোল আছে? শান্তর অবদান অনেক। ছোটবেলা থেকে আমরা বন্ধু। শান্ত যখন আরবানিতে খেলে তখন তো অনেক দাপটের সাথে খেলতো। তখন কিন্তু এরকম অপশন ছিল, ও চাইলে আমাকে নিয়ে রাখতে পারতো, না খেলেও টিমে রাখতে পারতো, থাকতে পারতাম। অনেক প্লেয়ার কিন্তু ঢাকা লিগে এরকম বসে হতো, বাট আমাকে সবসময় বলতো যে এই বসে থাকার চেয়ে রান করার হ্যাবিটটা অনেক ইম্পর্টেন্ট। ফার্স্ট ডিভিশন খেলে হলে রান করার হ্যাবিটটা করতে হবে। ঢাকা শহরের জন্য সবাই জানে যে এই ছেলেটা রান করে। এই জিনিসটা যখন না জানবে তখনই তো কেউ না কেউ নিবে। হ্যাঁ, তারপরে দেখেন হ্যাবিটটা করাতে ওই হ্যাবিটটা কিন্তু আমার এই টি-20 টুর্নামেন্টেও কাজে দিছে। আবার যখন আমি মিরপুর একটা ম্যাচ খেলছি, ওই আপনার এই টি-20তে রানটা করছি, তো আমার এবারে কাছে এনসিএল ফোর্ডেতে এবারে মিরপুরে। 4 ডেতে তখন আমার কাছে মনে হয়েছে যে যেই খেলুক আমি পারবো, এবং আত্মবিশ্বাস নিয়ে খেলছি এবং ম্যাচটা জিতাইতে সক্ষম হয়েছি। তো ভালো লাগে। আর ও সবসময় এরকম মানে মেন্টাল সাপোর্টটা দেয় যে এই জায়গাগুলোতে এভাবে এভাবে ইমপ্রুভ করলে তুমি আরো আগাইতে পারবে। আপনি তো এমন না যে আপনি শর্টস খেলতে পারেন না, আপনার হাতে অনেক শর্টস আছে, বাট তারপরও এই যে মানে অলমোস্ট 28 বছর পার হয়ে যাওয়ার পর বিপিএল এ প্রথমবার খেলবেন, মানে আপনি যে কোনো টিমে দল পাইলেই হয়তো এটা অনেক ভালো লাগার একটা ব্যাপার হইতো, যে টিমই পান না কেন। So, ওই জায়গা থেকে রাজশাহী নিজ শহরের একটা টিমে খেলতে পারা, এটা ভালো লাগাটা আরো বাড়িয়ে দেয় কিনা? আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারের জন্যই এটা একটা ভালো লাগার বিষয় যদি সে তার নিজের শহরকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, রাজশাহী থেকে ছোটোবেলা থেকে রাজশাহী ডিস্ট্রিক্টের হয়ে খেলছি, ডিভিশনের হয়ে খেলছি, রাজশাহী সিনিয়র আমাদের যে ডিভিশন টিম ফার্স্ট ক্লাস ক্রিকেট এটার হয়ে খেলছি, আবার বিপিএলও রাজশাহীর হয়ে খেলবো, এটা একটা মানে ভালো লাগার বিষয়। একটা অপরচুনিটি বিপিএল আপনার জন্য, আপনি কোনো ম্যাচ যদি সুযোগ নাও পান তাও একটা এক্সপিরিয়েন্সের জায়গা আছে। যদি আপনি 2টা ম্যাচ, 3টা ম্যাচ, 4টা ম্যাচ বা তার চেয়ে বেশি ম্যাচ সুযোগ পান, এখানে আপনার প্রুভ করার অনেক জায়গা আছে। সো একটা প্ল্যাটফর্ম পাইলেন এত বছর পর এসে, নতুন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি অ্যাকচুয়ালি মানুষকে জানান দিতে পারেন বা চেনাইতে পারেন যে আপনার আসলে ঠিক কতটুকু অ্যাবিলিটি। সো আপনি কতটা প্রস্তুত এখন মেন্টালি অ্যান্ড খেলার দিক থেকে? ওই যে আপনাকে আমি একটা কথা বললাম যে টি-20 টুর্নামেন্টের আগে আমি জেনে নিয়েছিলাম আমার রোলটা। তো আমি এখন খেলাটাকে এভাবে চিন্তা করি যে যেহেতু আমার একটা বয়স হয়েছে, আমার আবেগের জায়গাটা নেই, তো আমার কাজ হলো যে আমার যে কাজ, কত নম্বরে ব্যাটিং করব, কি করব, ওই সময় আসলে কি কি দরকার হতে পারে একটা ব্যাটসম্যানের, এটা নিয়ে প্রিপেয়ার থাকবো। যে কোনো সময় যেন আমাকে সুযোগ দিলে আমি জিনিসটা এনজয় করতে পারি। আমি যদি চিন্তা করি যে সুযোগটা আমি কাজে লাগাবো, ওটা প্রেশার হিসাবে কাজ করবে। আমি যেন এনজয় করতে পারি, এনজয় করলে ইনশাল্লাহ ভালো হবে। আপনার দলের সম্ভাব্য ক্যাপ্টেন আপনারই বন্ধু শান্ত, আর আপনার টিমের হেড কোচ হান্নান সরকার। সো মানে এমন না যে একদম খুব অপরিচিত ফেস আপনার কাছে, মানে সবাই তো আপনার খুব পরিচিতই। সো ওই জায়গা থেকে কি আশা করছেন যে তাদের সাথে এবার কম্বিনেশনটা আপনার কেমন হবে, অ্যান্ড ভালো করার যে জায়গাটা, সুযোগ পেলে যে ফ্রিডমটা সবাই চায়, এটা পাওয়ার পসিবিলিটি কতটুকু দেখেন? এখানে আমি বলি যে শান্ত ক্যাপ্টেন, শান্তর সাথে তো আগে থেকেই পরিচয়। তা হান্নান ভাইয়ের কথাটা একটু বলতে হয়। স্পেশালি হান্নান ভাই আমাদের সাথে ইয়াতে ছিল, মানে আমাদের ওয়াইসিএল আমি যে বছর খেলি উনি আমাদের মেন্টর ছিল। তো ওই বছর তৈরিদায় আমি খেলছি, তো তৈরিদায় হাইস্ট রান করছিল আমাদের টিমের, আমি সেকেন্ড হাইস্ট। হান্নান ভাই আমার গেম সম্পর্কে আইডিয়া রাখে এবং ওনার সাথে খুব ভালো মানে আন্ডারস্ট্যান্ডিং আছে। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনি যে জায়গাটাতে ব্যাটিং করবেন হয়তো ওই ওই জায়গাটার আশেপাশে আপনি আপনার এই রাজশাহীর আরেকটা ছেলে মেহরাব হাসান অহিনকেও পাইতে পারেন ব্যাটিংয়ে, যেহেতু ব্যাটিংয়ের অর্ডারটা একই রকম জায়গায়। সো যদি সুযোগ আসে একসাথে ম্যাচ খেলার, সো মানে আপনার
কতটা ভালো লাগবে বা আপনি কি আশা করেন ওর থেকে এখন যে পারফরমেন্সের মধ্যে দিয়েও যাচ্ছে? অহিনের কথা স্পেশালি বলতে হয় যে আমরা রাজশাহীতে যে কয়জন একসাথে থাকি, ছোট ভাই বড় ভাই, ও তো আমার ছোট ভাই, বাট আমরা এমনভাবে ফ্রেন্ডের মতো মিশি, আমাদের মধ্যে দূরত্বটা কম। আর আমরা সবসময় আমাদের ন্যাশনাল লিগেও ওর সাথে কিছু কিছু ছোটো ছোটো পার্টনারশিপ হচ্ছে, বাট আমরা অনেক এনজয় করি। আর ও ছেলে হিসেবে খুব ভালো, তো এই জিনিসগুলো এর জন্য আরও হেল্প করে আমাদের। একদম লাস্ট প্রশ্ন, ফোর্থ ডেটা ওভারঅল ভালো যাচ্ছে আবার খারাপ যাচ্ছে সব কিছু মিলে, কিন্তু সামনে বিপিএল এর একটা আমেজ সবারই শরীরে লেগে গেছে, মানে বিপিএল এর ভাবনা। সো ওই জায়গা থেকে যদি আপনি সুযোগ পান, যেটা ম্যাচই হোক না কেন, মানে আপনার পার্সোনাল গোলটা কি থাকবে বিপিএল? আমি এই ন্যাশনাল লিগেও যে টার্গেট করছিলাম ওইটা টার্গেট করি। আমার কাছে একটা বিষয় হলো যে একটা ছেলে 100 রান করলো বাট টিম জিতলো না, আর একটা ছেলে 20 রান করলো, তার ওই 20 রান যদি টিম জিতে, যেমন রংপুরের সাথে আমার এই 50 রানে টিম জিতছে, আমি খেলা যদি না জিততো রংপুর, তাহলে আমার রাজশাহী যদি না জিততো আমার এই 50 রানে, তাহলে আমার 52 রানের এই দাম ছিল না। তা আমার কাছে ইম্পর্টেন্ট হলো যে আমার রোলটা যতটুকু থাকবে ম্যাচ জিতানোর জন্য, আমি যেন পুরোটুকু দিয়ে আমার দলকে জিতাতে পারি, এটাই আমার ইচ্ছে। আপনাকে একটা কথা বলা হয়নি, এটা ইন্টারভিউয়ের আগেই বলা উচিত ছিল। আমি এখন থেকে ভেবেছি যে আমি যারা ইন্টারভিউ করব, আমি একদম শেষ প্রশ্নটা রাখবো আমার জন্য। আপনার সাথে আমার খুব বেশি কথা হতে হয়নি, বাট আপনি আমাকে অনেকদিন ধরে দেখেন, হয়তো দেখছেন, দেখতেছেন। তো ওই জায়গা থেকে আপনি মানে আমাকে কেমন দেখেন, এবং আমার প্রতি কোনো মেসেজ দেওয়া থাকলে আপনি কি বলবেন আমাকে একদম অন ক্যামেরায় আমার সামনে? অন ক্যামেরায় বলতে যে অনেকেই ধরেন সাংবাদিকতা করতেছে বা প্ল্যাটফর্ম চালাইতেছে, বাট আমি লাস্ট 2-3 বছরে দেখছি যে আপনার মতো ধরেন এরকম মাঠে মাঠে খেলা দেখা, কারণ টিভিতে স্কোর দেখা আর মাঠে বসে খেলা দেখা দুইটা কিন্তু ডিফারেন্ট। আপনি টিভিতে বসে হয়তো বা একটা ছেলে 5 উইকেট পাইছে, এটা আপনি দেখতে পারেন, বাট ছেলেটা কীভাবে 5 উইকেট পাইছে এটা দেখা মাঠ থেকে একটা ছেলে কতটা টাফ টাইম কাটায়। তো আমার এই জিনিসগুলো আপনার ভালো লাগছে যে আপনি মাঠে এসে প্রত্যেকটা ছেলের ওই হার্ড ওয়ার্কটা, ওই টাফ টাইমটা, একটা ছেলে জিরো মারলেও সে মাঠের বাইরে আসলে কতটুকু মানে নিজেকে প্রিপেয়ার করে এটা দেখা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ সবার প্রিপারেশনের উপরে ডিপেন্ড করে, পাশাপাশি কিছু কিছু 5 উইকেট, কিছু কিছু 100, কিছু কিছু 50 টাফ টাইমে, এগুলো যে আপনি ফাইন্ড করার জন্য মাঠে আসেন, এই জিনিসটা আপনার খুব ভালো লাগে। থ্যাংক ইউ শুভ্র ভাই, দোয়া করবেন, আপনার জন্য অনেক দোয়া। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ।